তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করতে চলেছি এমন একটি ইন্দোনেশিয়ান হরর মুভি যেটা সত্যিই অনেক ভয়ঙ্কর। আর জানি না কিভাবে এই মুভিটা আমার মিস হয়ে গিয়েছিল। এই মুভির নাম মেনজেলাং অজাল, অর্থাৎ নিয়ারিং ডেথ বা ফেসিং ডেথ। সত্যিই অনেক ভয়ঙ্কর একটি মুভি, আর শেষের টুইস্ট তো আরও বেশি ভয়ঙ্কর। তো চলো এবার আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে নিজের ওপরই কালো জাদুর রিচুয়াল করাচ্ছিল এবং নিজের পূর্বপুরুষদের কাছে সাহায্য চাইছিল। এরপর গল্প আমাদের পরিচয় করিয়ে দেয় শেকার নামের এক গরিব মহিলার সঙ্গে, যার ৩টি সন্তান ছিল। এক সকালে শেকার তার ছোট ছেলে দোদি আর মেয়ে রত্নাকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করছিল। দোদি ছিল শেকারের সবচেয়ে ছোট ছেলে, আর রত্না ছিল তার মেয়ে। এদের ছাড়াও শেকারের আরও এক বড় ছেলে ছিল, যার নাম দানি। দানি সারা রাত বাড়ির বাইরে ছিল এবং পরের দিন সকালে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই সে তার ছোট ভাই দোদিকে একটি নতুন চশমা দেয়, কারণ তার পুরনো চশমাটা ভেঙে গিয়েছিল। দোদি আর রত্না স্কুলে চলে যাওয়ার পর শেকার তার ছেলে ড্যানিকে বলে সে প্রতিদিন রাতেই বাড়ির বাইরে থাকে। নিজের বা পরিবারের কোনো দিকেই তার কোনো খেয়াল নেই। শেকার তাকে বলে সে যেন কলেজে ভর্তি হয়ে নিজের পড়াশোনা শেষ করে, তাহলে সে একটা ভালো জব পাবে আর এতে শেকারের অনেক সাহায্য হবে। কারণ একা তার পক্ষে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল, আর তার এমন কাউকে দরকার ছিল যে তাকে সাহায্য করবে। কিন্তু ড্যানিয়ের কলেজে গিয়ে ডিগ্রি নিয়ে জব করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আসলে তার মোটরসাইকেলের ইঞ্জিন রিপেয়ার করতেই বেশি ভালো লাগত। এই বিষয় নিয়েই ড্যানি আর শেকারের মধ্যে একটু তর্ক হয়ে যায়, আর রাগের মাথায় শেকার তাকে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনার পর শেকার মার্কেট থেকে কিছু সবজি কিনে সেগুলো নিয়ে সরাসরি নিজের রেস্টুরেন্টে চলে যায়। অন্যদিকে স্কুলে রত্না তার বয়ফ্রেন্ড ব্র্যামের সঙ্গে দেখা করে এবং তার বাইকে করে ঘুরতে বেরিয়ে যায়, আর ড্যানি একটি মোটরসাইকেল রিপেয়ার শপে কাজ করত। শপের ওনার ড্যানিয়ের কাজে খুবই খুশি ছিল, কারণ ড্যানিয়ের জন্য তার অনেক সাহায্য হচ্ছিল আর তার দোকানে কাস্টমারও অনেক বেড়ে গিয়েছিল। সেই কারণেই ওনার ড্যানিকে আগের তুলনায় বেশি স্যালারি দিচ্ছিল। এদিকে স্কুল থেকে বাড়ি ফেরার পর দোদি আর রত্না নিজেদের রুমে ছিল। হঠাৎ দোদিয়ের তৃষ্ণা পায়। সে রত্নাকে বলে তার সঙ্গে নিচে কিচেনে যেতে, কিন্তু রত্না তখন নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করতে ব্যস্ত ছিল, তাই সে দোদিকে একাই নিচে যেতে বলে। দোদি একা কিচেনে পানি খেতে গিয়ে সেখানে একটি কালো ছায়া দেখতে পায়। তার মনে হতে থাকে আশেপাশে যেন ভয়ঙ্কর কিছু রয়েছে। ভয়ে সে দ্রুত দৌড়ে আবার রত্নের কাছে ফিরে আসে। পরের দিন রত্না ব্রামকে নিয়ে তার মায়ের রেস্টুরেন্টে যায়, কিন্তু শেকার রত্নাকে বুঝিয়ে বলে সে যেন পড়াশোনায় বেশি মন দেয় এবং নিজের থেকে বয়সে বড় ছেলেদের থেকে সাবধানে থাকে, কারণ সে রত্নাকেও তার ভাই ড্যানিয়ের মতো হয়ে যেতে দেখতে চায় না। এরপর রত্না তার মাকে স্কুলের টিউশন ফিয়ের নোটিশ দেখায়, তারপর নিজের আর দোদিয়ের জন্য কিছু খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেদিন শেকারের রেস্টুরেন্টে যেন অদ্ভুত এক নেগেটিভ এনার্জি ছড়িয়েছিল। তার দোকানে একজন কাস্টমারও আসছিল না। তখন রেস্টুরেন্টের ওয়েট্রেস রোডিয়া জোর করে একজন লোককে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসে। লোকটি শেকারের রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেই লোক আবার ফিরে এসে শেকারকে জানায় সে যে খাবারটা নিয়ে গিয়েছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে শেকার অবাক হয়ে যায়। সে বাকি খাবারগুলো চেক করে দেখে যেগুলো সে কিছুক্ষণ আগেই রান্না করেছিল সেগুলো থেকেও প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে, অর্থাৎ সব খাবারই নষ্ট হয়ে গেছে। এটা দেখে শেকার আর রোদিয়া দুজনেই হতবাক হয়ে যায়, কারণ তাদের কারোরই বিশ্বাস হচ্ছিল না এত অল্প সময়ের মধ্যে এমন কিভাবে সম্ভব হল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাদের সব খাবার ফেলে দিতে হয়, আর পুরো দিনটাই এভাবেই কেটে যায়। কিন্তু ঠিক তখনই শেকার আরেকটি খারাপ খবর পায়। ম্যাক কেম্বার নামের এক মহিলা হঠাৎ মারা গেছেন। খবরটা শুনেই শেকার সঙ্গে সঙ্গে ম্যাক কেম্বারের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে এক মহিলাকে জিজ্ঞেস করে আসলে ম্যাক কেম্বারের সঙ্গে কি হয়েছিল। ওই মহিলা শেকারকে জানায় ম্যাক কেম্বারের হঠাৎ করেই কিছু একটা হয়েছিল। মারা যাওয়ার আগে তিনি প্রচণ্ড জোরে চিৎকার করছিলেন এবং নিজের মুখ নিজেই নখ দিয়ে আঁচড়ে ছিঁড়ে ফেলছিলেন। এ কথা শুনে শেকার ম্যাক কেম্বারের মৃতদেহের কাছে যায় এবং দেখে তার পুরো মুখ নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে আছে। এটা দেখে শেকার খুবই কষ্ট পায়, কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করে ম্যাক কেম্বারের চোখ হঠাৎ খুলে যায়। এটা দেখে শেকার ভয় পেয়ে যায়
এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ করতে যায়। কিন্তু হঠাৎ করেই ম্যাকক্যাম্বার যেন আবার জীবিত হয়ে ওঠেন। এটা দেখে সেকার ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে সেকারের বাড়িতে তার ছোট ছেলে দোদি একাই টিভি দেখছিল। ঠিক তখনই মেন গেটে কেউ নক করে। দোদি একটু ভয় পেয়েই গেটের দিকে তাকায় এবং সেখানে সেকারকে দাঁড়িয়ে থাকতে দেখে। এতে সে কিছুটা নিশ্চিন্ত হয় এবং নিজের মায়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সেকার তাকে সম্পূর্ণ ইগনোর করে কোনো কথা না বলেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে দাদি কৌতূহল নিয়ে সেকারের রুমে দরজা খুলে ভেতরে দেখতে যায়, কিন্তু হঠাৎই সেকার তার সামনে এসে তাকে ধাক্কা দিয়ে রুমে বের করে দেয়। এরপর দাদি দৌড়ে রত্নার রুমে গিয়ে সব ঘটনা খুলে বলে। সে জানায় আজ তার মা খুবই অদ্ভুত আচরণ করছেন, কারণ প্রতিদিন বাড়ি ফিরে শেকার তার কপালে কিস করতেন, কিন্তু আজ তিনি সেটা করেননি। রত্ন দদিকে বলে সে যেন মাকে বিরক্ত না করে, হয়তো তিনি খুব ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু দদি রত্নের কথা মানতে চায় না। সে রত্নাকে সঙ্গে নিয়ে আবার নিচে তার মায়ের কাছে যায়, আর নিচে গিয়েই তারা এমন কিছু দেখে যা দেখে দুজনেই অবাক হয়ে যায়। তারা দেখে শেকার তো এখনই বাড়িতে এসে পৌঁছেছে, আর বাড়িতে ঢুকেই সে আগের মতোই দদির কপালে কিস করে। তার মানে কিছুক্ষণ আগে যে বাড়িতে এসেছিল সে সেকার ছিলই না, অন্য কেউ ছিল। যাই হোক, এরপর সেকার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুমের মধ্যে শেকার অনুভব করে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে রুমে রাখা রেডিও নিজে থেকেই বাজছে। ঠিক তখনই রুমের লাইটও হঠাৎ নিভে যায়। এরপর রুমের দরজা দিয়ে অদ্ভুত এক ছায়ামূর্তি ভেতরে ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই সেই শক্তি সেকারকে শূন্যে তুলে ফেলে এবং তার গলা চেপে ধরতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেকার হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। সে কিছুটা স্বস্তি পায়, কারণ এটা শুধুই একটা খারাপ স্বপ্ন ছিল। পরের দিন সেকার রত্নের স্কুলে যায় এবং স্কুলের ফি জমা দেওয়ার জন্য আরও কিছু সময় চায়, কারণ তখন তার কাছে ফি দেওয়ার মতো পর্যাপ্ত টাকা ছিল না। কিন্তু স্কুলে গিয়ে সে জানতে পারে রত্নের পুরো স্কুল ফি আগের দিনই কেউ জমা দিয়ে গেছে। এ কথা শুনে সেকার জানতে চায় ফি কে জমা দিয়েছে। তখন তাকে একটি কার্ড দেখানো হয়। কার্ডে ডানিয়ের সাইনচার দেখে সেকার বুঝতে পারে ফিটা ডানিই পরিশোধ করেছে। এটা জানার পর শেকার সঙ্গে সঙ্গে ডানিকে কল করে এবং তাকে জিজ্ঞেস করে তার কাছে এত টাকা কোথা থেকে এলো। তখন ডানি তার মাকে বলে তিনি তো সবসময় বলতেন সংসারের দায়িত্ব ভাগ করে নিতে, তাই সে এখন একটা দোকানে কাজ শুরু করেছে। এখন থেকে সে নিজের দায়িত্ব পালন করবে এবং তার মাকেও সবসময় সাহায্য করবে। কিন্তু যখন শেকার স্কুলের বাইরে দাঁড়িয়েছিল তখন এক মহিলা এসে তাকে জিজ্ঞেস করে আজ তার রেস্টুরেন্ট বন্ধ কেন। শেকার অবাক হয়ে বলে তার রেস্টুরেন্ট তো খোলাই আছে। তখন সে ভাবতে থাকে ওই মহিলা এমন প্রশ্ন করল কেন। এরপর শেকার সরাসরি নিজের রেস্টুরেন্টে চলে যায়, কিন্তু সেখানে পৌঁছেই সে খুব অদ্ভুত একটা বিষয় অনুভব করে। সে দেখে আজও তার রেস্টুরেন্ট জুড়ে ভয়ঙ্কর এক নেগেটিভ এনার্জি ছড়িয়ে আছে। চারপাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। পুরো জায়গাটা যেন একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত বাড়ির মতো লাগছিল, আর সেই কারণেই সেখানে একজন কাস্টমারও আসছিল না। কিন্তু রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই শেকার এমন কিছু দেখে যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে লক্ষ্য করে রোদিয়া এমনভাবে আচরণ করছে যেন রেস্টুরেন্টে অসংখ্য কাস্টমার বসে আছে। সে তাদের সবার কাছে খাবারও সার্ভ করছে, কিন্তু শেকার স্পষ্ট বুঝতে পারে রেস্টুরেন্টে কোনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। সে দ্রুত রোডিয়াকে থামিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে আনে। তখন রোডিয়ার ভ্রম ভেঙে যায়। সে চারদিকে তাকিয়ে দেখে রেস্টুরেন্টে একজন কাস্টমারও নেই। তখন তারা দুজনেই বুঝতে পারে এতক্ষণ যা কিছু রোডিয়া দেখছিল সবই ছিল তার মনের বিভ্রম। এই ঘটনা বুঝতে পেরে সেকার আর রোদিয়া সাহায্য নেয়ার জন্য একজন শামানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেকার সেই শামানকে সব কিছু খুলে বলে। সে জানায় কিছুদিন ধরে তার বিজনেসে অনেক সমস্যা হচ্ছে। কোনো কাস্টমার তার রেস্টুরেন্টে আসছে না। তার মনে হচ্ছে কোনো কালো শক্তির কারণে তার রেস্টুরেন্টে এই নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়েছে। এরপর সেই শামান সেকারের ওপর ঝাড়ফুঁক শুরু করে এবং নিজের পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করে জানার চেষ্টা করে আসলে সেকারের সঙ্গে এমন কেন হচ্ছে।
শামান একটি রিচুয়াল শুরু করে, আর সেই রিচুয়ালের সময় একটি কালো শক্তি সেকারের শরীরের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবার সেই কালো শক্তি শামানকে ভয় দেখাতে শুরু করে। সে তাকে বলে, যদি তার নিজের জীবন প্রিয় হয় তাহলে যেন সে এই বিষয় থেকে দূরে থাকে এবং সেকারকে সাহায্য করার চেষ্টা না করে। এ কথা বলার পর সেই কালো শক্তি সেকারের শরীর থেকে বেরিয়ে যায় এবং সেকার আবার নিজের জ্ঞান ফিরে পায়। সেকার জ্ঞান ফিরে পাওয়ার পর শামান তাকে জানায় তার শরীরের মধ্যে একটি কালো শক্তি রয়েছে। শামান আরও বলে, সেকার সেই কালো শক্তির সঙ্গে একটি ডিল করেছিল, আর সেই শক্তির নাম হল নিরোরো কিডুল নয়, বরং ন্যায় ওয়েং, যেটি অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। শামান বলে, সেকার সেই শক্তির সঙ্গে যে প্রতিশ্রুতি করেছিল, যদি সে সেটা পূরণ না করে তাহলে সেই শক্তি শুধু সেকারকে নয়, তার পুরো পরিবারকেও ক্ষতি করতে পারে। এ কথা শুনে সেকার শামানকে জিজ্ঞেস করে, সে কি তাকে সাহায্য করতে পারবে? সে কি এ কালো শক্তিকে তার শরীর থেকে বের করে দিতে পারবে? কিন্তু শামান পরিষ্কারভাবে তার সাহায্য করতে অস্বীকার করে। শামান সেকারকে বলে যে শামানের কাছ থেকে সে আগে সাহায্য নিয়েছিল, একমাত্র সেই শামানই তাকে সাহায্য করতে পারবে, অথবা এমন কোনো শক্তিশালী শামান যার ক্ষমতা তার সমান বা তার থেকেও বেশি, কারণ সে নিজে এতটা শক্তিশালী নয় যে এই কালো শক্তির সঙ্গে লড়াই করতে পারবে। এ কথা বলার পর শামান শেকারকে তার বাড়ি থেকে চলে যেতে বলে। অবশ্যই শেকার যে এই কালো শক্তির সঙ্গে একটি ডিল করেছিল সেটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু এখনও আমরা জানি না সেই ডিল আসলে কী ছিল। এরপর সেকার আর রোদিয়া অন্য একটি বাড়িতে যায়, যেখানে তারা একজনকে খুঁজতে চেয়েছিল, কিন্তু সেই বাড়িটি ছিল একদম নির্জন জায়গায়। সেখানে পৌঁছেও তারা কাউকে খুঁজে পায় না। হঠাৎ সেকার লক্ষ্য করে বাড়ির জানালার কাছে কেউ একজন দাঁড়িয়ে তাদের দেখছে। তখন সেকার রোদিয়াকে বলে ভেতরে যেতে, কিন্তু রোদিয়া ভয়ে সেই বাড়ির ভেতরে যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেকার একাই সেই বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেকার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভেতরের মানুষকে ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। যখন সে ফিরে চলে আসতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সেই বাড়ির গেট নিজে থেকেই খুলে যায়। সেকার ধীরে ধীরে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ তার পেছনে একটি অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব হয়। সেই জিনিসটি দেখে সেকার প্রচণ্ড জোরে আহ চিৎকার করে ওঠে। অন্যদিকে আমরা দেখি রত্ন তখন ব্রামের সঙ্গে ছিল। তারা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তার আগে ব্রাম রত্নকে নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ তার বাড়ি থেকে কিছু জিনিস নেওয়ার দরকার ছিল। কিন্তু ব্রামের বাড়িতে যাওয়ার পর সে রাত্নার সঙ্গে জোর করার চেষ্টা করতে থাকে। এতে রাত্না তার ওপর রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। অর্থাৎ তার মা সেকর যে কথা বলেছিল সেটা সত্যি ছিল। তাকে বয়সে বড় ছেলেদের থেকে সাবধানে থাকতে বলেছিল। রাতে যখন সেকার বাড়িতে ফিরে আসে তখন সে একদম চুপচাপ ছিল। রত্ন গেট খুলে দিলেও সেকার কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে যেতে থাকে। এটা দেখে দদি অনেক ভয় পেয়ে যায়। সে রত্নাকে বলে সে তো একটু আগেই তার মাকে দেখেছে এবং তাকে ফলো করছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ সেকার তো এখনই বাড়িতে ঢুকেছে। রত্ন অবশ্য দদিয়ের কথায় বেশি গুরুত্ব দেয় না। ঠিক তখনই রত্না তার মাকে দেখতে পায় যে নিজের শরীরে পানি ঢালছে, কারণ সেকারের শরীরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল। রত্না সঙ্গে সঙ্গে তার মাকে থামায় এবং দদিকে একটি টাওয়েল আনতে বলে, কিন্তু দদি যখন টাওয়েল নিতে যায় তখন সে সেটা তুলতেই পারছিল না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে টাওয়েল নিতে বাধা দিচ্ছে। ঠিক তখনই রাত্না সেখানে এসে টাওয়েল নিয়ে যায়। এরপর রাত্না তার মায়ের শরীরে ওষুধের মলম লাগাতে শুরু করে, কারণ সেকারের পুরো শরীর যেন আগুনের মতো গরম হয়েছিল। রাত্না বুঝতেই পারছিল না তার মায়ের সঙ্গে এমন কিভাবে হচ্ছে। এরপর যখন রাত্না তার মাকে খাওয়াতে যায় তখন হঠাৎ সেকারের রক্ত বমি হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেই রক্তের রং ছিল কালো। এটা দেখে রাত্না ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার ভাই ড্যানিকে কল করে, কিন্তু ড্যানি ফোন ধরে না। এদিকে বাড়িতে সেকারের অবস্থা আরও খারাপ হতে থাকে। ঠিক তখনই দদিয়ের শরীরও হঠাৎ খারাপ হতে শুরু করে। এটা দেখে রাত্না আরও ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে না আসলে কি হচ্ছে। ঠিক তখনই রাত্নার কাছে তার বড় ভাই দেনিয়ের কল আসে। রাত্না তাকে সবকিছু জানায় এবং সাহায্য চায়। তখন দেনি তাকে বলে সে যেন রোদিয়াকে সাহায্যের জন্য ডাকে,
আর কিছুক্ষণের মধ্যেই সেও সেখানে পৌঁছে যাবে। রাত্না ঠিক তাই করে এবং সঙ্গে সঙ্গে রোদিয়ায়ের বাড়িতে গিয়ে তার কাছে সাহায্য চায়। যখন রাত্না আর রোদিয়া বাড়িতে ফিরে আসে তখন ডেনিও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা দেখতে পায় দদি সেখানে নেই। রাত্না ভাবে হয়তো দদি উপরের রুমে চলে গেছে, তাই তারা সবাই উপরে গিয়ে তাকে খুঁজতে শুরু করে। আর সেখানে গিয়ে তারা এমন এক দৃশ্য দেখে যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা দেখে তাদের মা সেকারকে সেই আত্মা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সেই অশুভ শক্তি সেকারের শরীর ব্যবহার করে দুধকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাচ্ছিল। ঠিক তখনই ডেনি এগিয়ে এসে সেকারকে থামায় এবং দদিকে বাঁচিয়ে ফেলে। পরের দিন আমরা দেখি 3 ভাইবোন তাদের মায়ের পাশে বসে আছে। রাত্না তার ভাই ডেনিকে ধন্যবাদ জানায় তাদের সাহায্য করার জন্য। এরপর ডেনি তাদের দেখে প্রতিজ্ঞা করে যে সে এখন থেকে সব সময় তার ছোট ভাইবোন আর মায়ের পাশে থাকবে এবং কখনো তাদের একা ছেড়ে যাবে না। এরপর ডেনি তাদের জন্য খাবার আনতে বাইরে চলে যায়। ঠিক তখনই রাত্নের কাছে ব্র্যামের একটি মেসেজ আসে। মেসেজে ব্র্যাম লিখেছিল সে রাত্নের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে কথা বলতে চায়। রাত্না তখন ব্র্যামের সঙ্গে কথা বলতেতে বাড়ির বাইরে যায়। সে ব্র্যামকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তখন ব্র্যাম সেই দিনের ঘটনার জন্য রাত্নের কাছে ক্ষমা চায়। রাত্না শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়, কিন্তু রাত্না এখন আর ব্র্যামের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, তাই সে তাকে চলে যেতে বলে। তখন ব্রম রত্নাকে তার আর রত্নায়ের একটি ফটো দেখায় এবং বলে সে এই ফটোটা রত্নায়ের মাকে দেখিয়ে দেবে। ফটোটা দেখে রত্না ভয় পেয়ে যায় এবং ব্রমকে বলে সে যেন ফটোটা ডিলিট করে দেয়, কারণ সেই ফটোটা একটু অন্য ধরনের ছিল। কিন্তু ব্রম সেটা ডিলিট করতে রাজি হয় না। তখন রত্না তার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে আর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে ডেনি এসে উপস্থিত হয়। ডেনি ব্রামকে মারতে শুরু করে। তখন ব্রাম তাকে থামিয়ে বলে সে রত্নায়ের বয়ফ্রেন্ড। এটাটা শুনে ডেনি থেমে যায় এবং ব্রামকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর রত্নাও ব্রামের সঙ্গে নিজের সব সম্পর্ক শেষ করে দেয়। তারপর ডেনি বাড়িতে ফিরে আসে এবং দেখে তার মা সেকার তার জন্য অপেক্ষা করছে। তখন ডেনি তার মাকে বলে সে বাড়িতে ফিরে এসেছে। এরপর সেকার ডেনিকে একটি সত্য ঘটনা বলতে শুরু করে। সে বলে যখন ডেনি আর তার ভাইবোনরা ছোট ছিল এবং দাদি তখনও তার পেটে ছিল, তখন তাদের বাবা মারা যান। সেই সময় সেকার বুঝতে পারছিল না সে একা কিভাবে সবকিছু সামলাবে। তখন সেকার একজন শামানের সাহায্য নেয় এবং নিজের পূর্বপুরুষদের জন্য একটি রিচুয়াল করে। অর্থাৎ গল্পের শুরুতে যে সিন দেখানো হয়েছিল সেখানে অন্য কেউ নয়, সেকার নিজেই ছিল। সেকার জানায় সে একটি কালো শক্তির সঙ্গে ডিল করেছিল আর এখন সেই ডিলের মূল্য তাকে দিতে হচ্ছে। যখন তার সন্তানরা বড় হয়ে গেছে, ড্যানি কাজ পেয়ে গেছে এবং তার পরিবার কিছুটা ভালো অবস্থায় এসেছে, তখন সেই কালো শক্তি নিজের পাওনা নিতে ফিরে এসেছে। মূলত নিজের সন্তানদের ভবিষ্যৎ ভালো করার জন্যই সেকার এই ডিল করেছিল। তার রেস্টুরেন্ট ভালোভাবে চলতে শুরু করেছিল, ড্যানি কাজ পেয়েছিল এবং তার সন্তানদের পড়াশোনাও চলছিল। কিন্তু এখন সেই কালো শক্তি তার মূল্য চাইছিল। সবকিছু বলার পর হঠাৎ দদি অনুভব করে বাড়ির গেটের বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে এই কথাটা তার ভাই ড্যানিকে জানায়। ড্যানি গেটের বাইরে গিয়ে চেক করতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই রুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর ভেতরে সেকারের শরীরে আবারও সেই কালো শক্তি ফিরে আসে। সে সেকারকে ভয়ঙ্করভাবে কষ্ট দিতে শুরু করে। এরপর সেই শক্তি তার সন্তানদের ওপরও আক্রমণ করতে যায়। ঠিক তখনই ড্যানি এগিয়ে এসে তাদের বাঁচিয়ে ফেলে। সে সেকারকে রুমের ভেতরে বন্ধ করে বাইরে থেকে ডোর লক করে দেয়, কিন্তু এই ঘটনার মধ্যে রত্ন আহত হয়ে যায়। সারা রাত সেকারকে রুমে বন্ধ করে রাখার পর পরদিন সকালে তারা আবার তার কাছে যায়। তখন সেকার একদম শান্ত ছিল, কিন্তু সে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। তাই তার 3 সন্তান তাকে বিছানায় শুইয়ে তার শরীরের চিকিৎসা করতে শুরু করে। এরপর ড্যানি, রাত্না আর দদি একসঙ্গে কুরআন তেলাওয়াত করতে থাকে। কিন্তু তারা কুরআন পড়া শুরু করতেই সেকার হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। সে খাবার চাইতে শুরু করে। এরপর সে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন রাত্না আর ড্যানি মিলে সেকারকে একটি দড়ি দিয়ে বেঁধে আবার বিছানায় শুইয়ে দেয়
এরপর ড্যানি তার শপের ওনরের কাছে সাহায্য চায়। ড্যানি এর ওনর তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে তাদের বাড়িতে কয়েকজন উস্তাদকে নিয়ে আসে যাতে তারা কোরআন তেলাওয়াত করতে পারেন। কিন্তু তারা কোরআন পড়া শুরু করতেই সেকার আবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই কালো শক্তি আবার তার শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেই কালো শক্তি প্রচণ্ড জোরে উস্তাদদের ওপর চিৎকার করতে থাকে। সে তাদের বলে তারা কোনোভাবেই শেকারকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই ডানি রত্নাকে বলে দদিকে তার রুমে নিয়ে যেতে। এরপর একজন উস্তাদ সামনে এগিয়ে এসে সেই শয়তানের সামনে দাঁড়িয়ে হোলি কোরআন তেলাওয়াত করতে শুরু করেন। কিন্তু সেই শয়তান নিজের শক্তি দিয়ে উস্তাদকে শূন্যে তুলে ফেলে। তবুও তিনি কোরআন পড়া বন্ধ করেন না। অন্য উস্তাদরাও একসঙ্গে কোরআন তেলাওয়াত করে যেতে থাকেন। কিন্তু সেই কালো শক্তি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আর শেকারের সঙ্গে তার আগে থেকেই গিয়ে ডিল করা ছিল। হঠাৎই সেই শক্তি উস্তাদকে ছুঁড়ে দেয় দেয়ালের সঙ্গে লাগানো একটি ধারালো জিনিসের ওপর। ফলে উস্তাদ সেখানেই মারা যান। এটা দেখে বাকি সব উস্তাদ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দানি আবার শেকারকে বিছানায় বেঁধে রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। তারপর সে রোদিয়াকে কল করে সব ঘটনা জানায়। তখন রোদিয়া তাকে বলে সে আগেই এই বিষয়টা জানত, আর সেই কারণেই শেকারকে সাহায্য করার জন্য সে কাই বাগজা নামের একজন মানুষের খোঁজ বের করেছে। তিনি একজন অত্যন্ত শক্তিশালী শামান, তাই তারা সিদ্ধান্ত নেয় তার কাছ থেকেই সাহায্য নেবে। কিন্তু সেদিন রাতেই রোদিয়ার সামনে সেই কালো শক্তি এসে হাজির হয়। ওটা দেখে রোদিয়া নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সেই কালো শক্তি তাকে খুঁজে বের করে এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। স্বাভাবিকভাবেই রোদিয়া এমন একজন শক্তিশালী শামানের খোঁজ পেয়ে গিয়েছিল যে হয়তো এই দিল ভেঙে দিতে পারত, আর সেই কারণেই কালো শক্তি সেটা কোনোভাবেই হতে দেয়নি। পরের দিন যখন ড্যানি আর রাতনা কেই বগজার কাছে যাওয়ার জন্য রোডিয়াকে কল করে, তখন রোডিয়া তাদের কল আর রিসিভ করে না। স্বাভাবিকভাবেই সে আর কিভাবে কল ধরবে। তাই ড্যানি তার শপের ওনারকে নিয়ে সরাসরি রোদিয়ার বাড়িতে যায়। সেখানে পৌঁছেই ড্যানি জানতে পারে রোদিয়া মারা গেছে। এই খবর শুনে ড্যানি পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তার মাকে বাঁচানোর শেষ আশাটাও যেন শেষ হয়ে যাচ্ছিল। এরপর ড্যানি রোদিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করে। তারপর সে রোদিয়ার এক বন্ধু ইনাকে জিজ্ঞেস করে রোদিয়ার সঙ্গে আসলে কি হয়েছিল। তখন ইনায় জানায় কেউই ঠিক জানে না রোডিয়া কিভাবে মারা গেছে, তবে সে ড্যানিকে একটি কাগজের টুকরো দেয় যেটা রোডিয়ার পকেট থেকে পাওয়া গিয়েছিল। হয়তো রোডিয়া আগেই বুঝতে পেরেছিল তার সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে, তাই সে সেই অ্যাড্রেসটা একটি কাগজে লিখে নিজের কাছে রেখে দিয়েছিল। কাগজটিতে কেই বগজায়ের অ্যাড্রেস লেখা ছিল। এটা দেখে ড্যানিয়ের শপের ওনার বলে সে এই জায়গাটা চেনে। এরপর তারা সে কারকে দড়ি দিয়ে বেঁধে একটি ভ্যানে তুলে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু জায়গাটি ছিল ঘন জঙ্গলের একেবারে ভেতরে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়, আর আমরা জানি রাতে কালো শক্তিগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। সেখানে পৌঁছেই তারা প্রার্থনা করতে শুরু করে। ঠিক তখনই দদি দেখতে পায় সেকারের পাশে একটি আত্মা বসে আছে। এটা দেখে সে ভয়ে কেঁপে ওঠে। ড্যানি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ঠিক তখনই রাতনা লক্ষ্য করে সেকার সেখানে নেই। সে হঠাৎই সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। তাই সবাই মিলে তাকে চারদিকে খুঁজতে শুরু করে। তারা যখন জঙ্গলের ভেতরে শেকারকে খুঁজছিল তখন অবশেষে তাকে খুঁজে পায়। কিন্তু তখন শেকার ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তাদের দেখা মাত্রই সে সবার ওপর আক্রমণ করে বসে। স্বাভাবিকভাবেই তখন সে পুরোপুরি সেই কালো শক্তির নিয়ন্ত্রণে ছিল। এই কালো শক্তি তাদের উপর আক্রমণ করছিল, কারণ শেকার তাদের মধ্যে হওয়া ডিল পূরণ করতে পারেনি। এরপর সেই শক্তি ড্যানিয়ের সঙ্গে আসা লোকদেরও ভয়ঙ্করভাবে আহত করে। এমনকি ড্যানিয়ের শপের ওনারকে তুলে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে মেরে ফেলে। এটা দেখে ড্যানি ভীষণ কষ্ট পায়। অন্যদিকে সেকার আবার রাতনা আর দদিয়ের সামনে এসে হাজির হয় এবং তাদের মেরে ফেলার চেষ্টা করতে থাকে। রাতনা তখন দদিকে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু সেকার তাদের পিছু ছাড়ছিল না। হঠাৎ সে দদিয়ের পা ধরে তাকে নিজের দিকে টেনে নিতে থাকে। ঠিক তখনই ড্যানি এসে তাদের সাহায্য করে, কিন্তু সেকার এবার ড্যানিয়ের ওপরই আক্রমণ শুরু করে। ঠিক সেই সময় হঠাৎ পেছন থেকে ক্যাই বাগজা এসে সেকারের মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সবাই ক্যাই বাগজায়ের কুঁড়ে ঘরে যায়। সেখানে ক্যাই বাগজা তাদের হোলি ওয়াটার পান করতে দেয়, আর সেই হোলি ওয়াটার পান করতেই তারা নিজেদের চোখের সামনে সেই ভয়ঙ্কর কালো শক্তিটিকে দেখতে পায়। অর্থাৎ
ক্যাই বাগজা আগেই বুঝতে পেরেছিলেন ওই জায়গার আশেপাশে একটি অশুভ শক্তি রয়েছে। হয়তো সেই কারণেই তিনি তাদের সাহায্য করতে চলে এসেছিলেন। আবার এটাও হতে পারে তিনি আগেই অনুভব করেছিলেন যে একসময় তারা অবশ্যই তার কাছে সাহায্যের জন্য আসবে। এরপর সেই শামান তাদের জানায় এই কালো শক্তিকে সে কারের শরীর থেকে আলাদা করতেই হবে। এর জন্য সে ডানিকে বলে একটি নারিকেলের ভেতরে সেই শামানের কবরের মাটি নিয়ে আসতে হবে, যে শামান সে কারের এই কালো শক্তির সঙ্গে ডিল করিয়েছিল। তখন রত্ন তাকে জানায় রোদিয়া তাকে বলেছিল যে ম্যাক ক্যাম্বেরি সেকারের ওপর সেই রিচুয়াল করেছিল। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ ম্যাক ক্যাম্বেরের সঙ্গে আসলে কি হয়েছিল। এই একই কালো শক্তি তাকে মেরে ফেলেছিল। হতে পারে ম্যাক ক্যাম্বারও এই ডিল ভাঙার চেষ্টা করছিল, আর সেই কারণেই কালো শক্তি তাকে শেষ করে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, সেকারের সঙ্গে এই ডিলটাও তিনিই করিয়েছিলেন। এরপর ডানি সেই কবরের মাটি আনতে বেরিয়ে যায়, আর দাদি আর রত্নাকে শামানের কাছেই রেখে যায়। শামান তাকে সাহায্যের জন্য কিছু হোলি ওয়াটারও দিয়ে দেয়। ডানি অবশেষে ম্যাক ক্যাম্বারের কবরে পৌঁছে যায় এবং মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই সে অনুভব করে যেন কেউ তাকে বলছে ওই কবর থেকে মাটি না নিতে, নইলে তার জীবন বিপদের মুখে পড়বে। কিন্তু ড্যানি সেই কথাগুলো ইগনোর করে মাটি তুলতে থাকে। ঠিক তখনই সেই কালো শক্তি তাকে বাধা দিতে শুরু করে, আর মুহূর্তের মধ্যেই দানিয়ের সামনে সব মৃতদেহ জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। ওগুলো ছিল পোকো। তখন দানি হোলি ওয়াটার ব্যবহার করে একে একে সব পোকোকে দূরে সরিয়ে দেয়। এরপর সে কবরের মাটি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এবার তাকে এমন একটি নারিকেল গাছ খুঁজে বের করতে হতো যেখানে মাত্র একটি নারিকেল ছিল। কিন্তু পথে ড্যানি ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে। অন্যদিকে সেকারের শরীরে আবার সেই আত্মা ফিরে আসে এবং সে শামানের ওপরই আক্রমণ চালায়। শামান সেই আত্মার সঙ্গে লড়াই করতে থাকে এবং রাত্না আর দদিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই আত্মার সামনে তিনি বেশিক্ষণ টিকতে পারেন না। এরপর আত্মাটি রত্না আর দদিয়ের দিকে এগিয়ে যায় তাদের আক্রমণ করার জন্য। কিন্তু যখন সে দদিয়ের কাছে পৌঁছে তাকে কাঁদতে দেখে, তখন সেকারের নিজের আত্মা সেই কালো শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করে, অর্থাৎ তার নিজের আত্মা জেগে উঠেছিল। সে সেই শক্তিকে থামানোর চেষ্টা করতে থাকে। দেখে মনে হচ্ছিল সেকার হয়তো এবার জিতে যাবে, কিন্তু সেই ইভিল স্পিরিট ছিল অনেক বেশি শক্তিশালী। সেটা ছিল একটি জিন। তাই সে সেকারকে নিজের শরীরের নিয়ন্ত্রণ নিতে দেয় না এবং আবার দদিয়ের ওপর আক্রমণ করতে যায়। ঠিক তখনই ড্যানি থিরে এসে তাকে থামিয়ে দেয়। কিন্তু সেকার এবার ড্যানিয়ের ওপরই আক্রমণ করতে শুরু করে। তবে ড্যানি যে কবরের মাটি নিয়ে এসেছিল সেটা শামান সেকারের গায়ে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই সেই আত্মা সেকারের শরীরের ভেতরেই যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এবং শেষে অজ্ঞান হয়ে যায়। এরপর শামান 3 ভাইবোনের হাতে সেই মাটি দিয়ে তাদের মায়ের শরীরে লাগাতে বলে। ঠিক তখনই কয়েকজন উস্তাদ সেখানে এসে হোলি কুরআন তেলাওয়াত শুরু করেন। এর ফলে সেই ইভিল স্পিরিট অবশেষে সেকারের শরীর ছেড়ে বেরিয়ে যায়। সেকার জ্ঞান ফিরে পেয়ে নিজের সন্তানদের কাছে ক্ষমা চায়। সে ড্যানিকে বলে সে যেন কখনোই তার ছোট ভাইবোনদের ছেড়ে না যায়। ধীরে ধীরে সেকার অচেতন হয়ে পড়ে। তার সন্তানরা বারবার তাকে ডাকতে থাকে, কিন্তু সে আর কোনো সাড়া দেয় না। শেষ পর্যন্ত সেকার মারা যায়। এরপর আমরা দেখি সেকারের রেস্টুরেন্ট এখন ড্যানি সামলাচ্ছে, আর দাদি মন দিয়ে পড়াশোনা করছে। কিন্তু ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট আসে। দেখা যায় সেই কালো শক্তি এবার রত্নের শরীর দখল করে নিয়েছে। হ্যাঁ, কারণ সেই কালো শক্তি তার পাওনা না পাওয়া পর্যন্ত কখনোই চলে যাবে না। মুভিতে স্পষ্ট করে বলা হয়নি ডিলে আসলে কি চাওয়া হয়েছিল। হতে পারে কোনো এক সন্তানের স্যাক্রিফাইস চাওয়া হয়েছিল যা সে পায়নি, আর সেই কারণেই এখন সেই কালো শক্তি 3 ভাইবোনের মধ্যে কাউকে না কাউকে স্যাক্রিফাইস হিসেবে নিতেই চাইবে। আর বুম! এভাবেই মুভিটা শেষ হয়ে যায়। আশা করি তোমাদের মুভিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।